আজ এই বাংলা থাকুন, খালি গাড়ি ঠিক করে যাবা কিনি। এই বাংলোতে লোক আছে বলে তো মনে হচ্ছে না। বাংলা যখন আছে তো কেউ না কেউ থাকবো মনে হয়। আচ্ছা, এই অন্য কোনো বাংলোয় গেলে হতো না? আইবার সময় দেখলাম আমি তার কাছে কোনো না কোনো মানুষজন নাই। আচ্ছা, তাহলে আর কি করা? আচ্ছা, এখানে কেয়ারটেকার বা চৌকিদার এই টাইপের কোনো লোকজন নেই? আচ্ছা দেখি, ঠিক আছে, আমি ওই যাওয়ার সময় যদি চৌকিদারে পাই আমি পাঠাই দিব না। ওকে, প্লিজ। আচ্ছা ঠিক আছে। কি হলো, কথা বলছো না কেন? আরে ভাই, গাড়ি নষ্ট হয়ে গেছে, সেটা কি আমার দোষ বলো? ভাগ্যিস ওই ভ্যান চালককে পাওয়া গিয়েছিল এবং সে বুদ্ধি করে এই বাংলোতে আমাদের নিয়ে এসছে। তা নাহলে তো আমাদের একদম খোলা আকাশের নিচে সবসময় পার করতে হতো, রাত দিন সব সময়। শব্দ কিসের? চারপাশটা কেমন যেন শুনশান। দেখা গেল কেয়ারটেকার না চৌকিদার কি বললো, তাকে পাওয়া গেল না। তখন তখন তো মনে হচ্ছে এই বারান্দাতে রাত কাটাতে হবে। এদিকে আবার চা বাগানে তো অনেক শীত। কেয়ারটেকার আসার কথা তো ভ্যান চালক। আচ্ছা, ভ্যান চালকালার পা তো দেখি নাই। পাটা যদি উল্টা হয়, সত্যি সত্যি ভ্যান চালক নাকি জিন ফুতি ভ্যান চালকের রূপ ধরে? চিৎকার করছো কেন? না না, তুমি মানে ঘটনা হচ্ছে কি, এতক্ষণ তো কোনো কথা বলছিলে না। আমাকে ভয় দেখাবে না। না না, ভয় দেখাবো কেন? তুমি তো জানো অনেক ডিয়ারিং, তোমাকে ভয় দেখাবো কেন? কিন্তু এখন যদি মানে সত্যি সত্যি এখানে ভূত টুত কেউ আসে তাহলে? আরে কোনো অসুবিধা নেই। কি অসুবিধা? মনে করো যে এই কেয়ারটেকার আসলো না, কেউ আসলো না, তুমি আর আমি এই বাংলোতে সারা রাত কাটিয়ে দিলাম। সেটা হবে তোমার আর আমার জীবনের শ্রেষ্ঠ একটা রাত, তাই না? গুড গাই। কে কে এখন এত কাছে কেন? তখন তো কথাই বলছিলে না। চলো বসি। সবাই কাছে বলছি। আপনারা অসময় কোত্থেকে আইলে? তুমি কে? রহমত, এই বাংলা দেখাশোনা করি। ও দেখ, বাঁচে গেল। ভ্যান চালক আমার খবর দিল আপনাদের কথা। ভাই, আমাদের একটা রাত এখানে থাকতে দিতে হবে। উল্টা দিকে আইলেন কেন? মানে দক্ষিণ দিকে গেলে চালু বাগান পাইতেন, বাংলা পাইতেন। বুঝছি, ভ্যান চালকের বাড়ি এইদিকে তো, ওই জন্য আপনাকে এনে ফালায় ঠিক গেছে। আসলে ভাই আমরা তো এদিকের কিছু চিনি না, সেই জন্যই তো মানে। এইটা তো মরা বাগান, অনেক দিন এখানে কেউ থাকে না। আমি পাহারা দেই, সাফ সুতরা করি, বেতন পাইতো তাই। আমাদের একটা রাতের জন্য থাকতে দেন না ভাই। কেমনে থাকবেন? কোন রকমে। ওই যে কইলাম না, অনেক দিন এখানে কেউ থাকে না। ঠিক আছে,
আপনারা যদি পারেন তো থাকবেন, মনে হয় না যে থাকতে পারবেন। ভাই মানে একটা রাত তো মানে কোনো রকমে পার করে দেবো, একটু থাকা যায় না ভাই? ঠিক আছে আসেন, কিন্তু রাইতে খাইবেন কি? আচ্ছা এখানে কোনো কিছু পাওয়া যাবে না? মানে তুমি কি কিছু আনতে পারবে? দরকার নেই। কেন, তুমি তো জানো যে রাতে না খেলে আমার ঘুম আসে না। আমার কাছে বক্সে খাবার আছে, আমাদের হয়ে যাবে। ও ভাই একটু প্লিজ খুলে দেন। চল আসেন। আমি দিচ্ছি, চল চল চল। রহমান সাহেব, বলেন স্যার। একটা হেল্প করতে হবে। এই ফ্লাস্কে তো চা নেই, একটু চার ব্যবস্থা করা যাবে? কি যে বলেন স্যার, চা বাগানে চা ব্যবস্থা করা যাবে না এটা হয়? তাহলে একটু ব্যবস্থা করে দেন প্লিজ। অসুবিধা নেই, সব ব্যবস্থা আছে। কি বলছেন? আপনি তো বললেন অনেক বছর এই বাংলোতে কেউ থাকে না, কিন্তু এসে তো দেখছি সব ফিটফাট। আমার চাকরি স্যার, কখন কি আইসা পরে ঠিক নাই, ফিটফাট রাখতে হয়। যান, রান্না করে সব পাইবেন। থ্যাংক ইউ। খাইতে একটাই, চা। অভ্যাস স্যার, বহুত দিনের অভ্যাস, তাই চার ব্যবস্থাটা রাখছি। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চা বানিয়ে আনি। যান, সব ব্যবস্থা আছে। রান্নাঘরটা কোথায়? এদিকে। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? বাইরে অভ্যাস আছে তো, ঘরটা গন্ধ করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আসসালাম। বাজে মাত্র 7টা, অথচ দেখো মনে হচ্ছে গভীর রাত। 7টা বাজে? শোনো, চা বাগানে 7টা মানে আসলে অনেক রাত। এটা এখন থেকে না, অনেক দিন আগের থেকেই। কারণটা কি জানো? কারণ হচ্ছে এই চা বাগানে লোক বসতি কম। দিনের বেলা অবশ্য কুলি শ্রমিকদের দেখা যায়। মনে হয় এই বাগানে সেটাও দেখা যাবে না। কেন? কেন মানে ওই যে রহমত বললো না যে মরা বাগান, মানে হচ্ছে পরিত্যক্ত বাগান। হয়তো মালিক পক্ষের এখানে আর কোনো ইন্টারেস্ট নেই, সেই জন্য এত বড় বাগান এমনি ফেলে রেখেছে। কে? আমি রহমত। আচ্ছা ভেতরে এসো। আমার তো একটু যাইতে হয়। কোথায় যাবেন? ঘরে যাবো না, পরিবার আছে তো। বেনাল্লা মসজিদ যদি খবর না দিত তাহলে তো এদিকে আসতামই না স্যার, এত দূরে। খাইয়া দেয় কোন সময় ঘুমায় যেতাম। আপনার বাড়ি কত দূরে? কাছেই স্যার, 1.5 ক্রোশ। 1.5 ক্রোশ? এ তো অনেক দূর। আচ্ছা ভাই, আজকে রাতটা আপনি আমাদের সঙ্গে থেকে গেলে হয় না? ভয় পান? ভয় করলে ভয়, না করলে কিসের ভয়? আচ্ছা এই বাংলোতে আগে কে থাকতো? বড় সাহেব। ম্যানেজার সাহেব? হ্যাঁ স্যার, এছাড়া আত্মহত্যা করার পরে এই বাংলায় আর কেউ থাকে না। আত্মহত্যা? জি। বউ নিয়ে কি যেন একটা গ্যাঞ্জাম হয়েছিল স্যার, ওই জন্য বড় স্যার ফাঁসি নিয়ে নিল। আজকে রাতটা আপনি এখানে থাকেন না ভাই? সূর্য ওঠার আগে আমি চলে আসবো। বললাম না, ভয় পাইলে ভয়, না পাইলে কিসের ভয়? দরজাটা লাগায় খাইতে ঘুমায় পড়ে, চিন্তা করেন না। এই চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। খাওয়া আছে না টিফিন ক্যারিয়ারে? খাবে? গরম করে দেবো? একটু গরম করে দাও। আমি
তুমি আমার সাথে একটু রান্নাঘরে আসো না। যাও না, আমি তো এখানে আছি রান্না করতে, এই যে যাও। আমি একা যাব, তুমি আসো না প্লিজ। প্লিজ যাও না। একা যাব। কি একটা লোকের কথা শুনে যাও। কি হয়েছে তোমার? এমন করছো কেন? না কিছু না। কি হয়েছে বলো আমাকে। ভয় পেয়েছো? ভয় পাবো কেন আমি? শোনো, চা বাগানে ভয়ের তেমন কিছু নাই। মানে চা বাগানে সব রকম সবসময় দেখবে যে একই রকম গল্প, মানে ওই যে ভূত, জিন, অশরীরী ইত্যাদি ইত্যাদি একই টাইপের গল্প। ভূত এখান থেকে এসে এখানে রেস্ট নেয়, আবার এখানে চলে যায়, ওই গাছ দেখে ভয় পায়। কোনো 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 ই নেই। কে 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 কথা বলছেন না? কেন কে? যাও না। কে? দরজাটা একটু খুলবেন? আপনি? আমি আপাতত এই বাগানের দায়িত্বে আছি। রহমত বলল আপনারা এসছেন, তাই ভাবলাম একটু খবর নিয়ে। আসুন 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 আসুন, এই আসুন আসুন, আপনি বসুন প্লিজ, বসুন। আমি হাসিব, আর ও হচ্ছে আমার ওয়াইফ রুনা। আসলে আমরা ডাবল ক্রাউনে বেড়াতে যাচ্ছিলাম, রাস্তার ভিতর হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেল। অগত্যা অনাহতের মতো এই বাংলোতে উঠে পড়েছি। ডাবল ক্রাউন, সে তো অনেক দূর। আচ্ছা, আপনাদের ডিনারের ব্যবস্থা? না না, ডিনার আমাদের শেষ, যা ছিল গরম করে খেয়ে ফেলেছি। শেষ? তাহলে তো চায়ের ব্যবস্থা করতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি বানিয়ে আনছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চা হলে আবার আড্ডাটা ভালো জমে। হ্যাঁ, জি, আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আপনারা এখন ঘুমাবেন না? না, আমরা না ঘুমিয়ে সারা রাত আড্ডা মারতে চাই। বাবা, বেশ। চা বাগানে হ্যাঁ, এই বাংলো আর চা বাগান নিয়ে নাকি অনেক মজার মজার গল্প আছে। আচ্ছা, এই বাংলোতে নাকি এক ম্যানেজার আত্মহত্যা করেছিল। রহমত বলেছে বুঝি?
সত্যি কিনা আপনি সেটা বলেন। থাক না এসব কথা, থাকবে কেন, বলুন। শুনবেন? হ্যাঁ, শুনবো। এই বাংলোতে রফিক নামে এক ম্যানেজার থাকতো। আত্মহত্যা করেছিল, মানে ওই কেয়ারটেকার বলেছে। গল্পের শুরুটা এরকম। রফিক মানে রফিকের প্রেম ভালোবাসা, ওর বিরহ, এসব নিয়েই। একবার রফিক তার বন্ধু বাপ্পির খোঁজে তার বাড়িতে যায়। বাপ্পির বোন মোনা দরজা খুলে দেয়। হঠাৎ মোনা রফিকের পায়ের দিকে তাকিয়ে হেসে ওঠে। রফিক নিজের পায়ের দিকে তাকালো, সেও হেসে উঠল, কারণ সে দেখে তার পায়ে দুরকম দুটো স্যান্ডেল। বসুন, চা খান। হ্যাঁ, প্রথম দেখাতেই রফিকের ভালো লেগে যায় মোনাকে। ও পেছনে পেছনে ড্রয়িং রুমে এসে বসে। মোনা চা আনতে ভেতরে চলে যায়, তারপর চা নিয়ে ফিরে আসে। মোনা যে কাপটা নিয়ে এসেছিল সেটা তো চাই ছিল না। এই নিন চা। থ্যাংক ইউ। তারপর রফিক আর মোনার প্রেম হতে সময় লেগেছিল 3 মাস। আর ওদের এই প্রেমের গল্পটা জানতে বাপ্পির সময় লেগেছিল 4 মাস। কিন্তু বাপ্পি রফিক আর মোনাকে কিচ্ছু বলেনি। কিন্তু বাপ্পি আর মোনার বাবা প্রচন্ড কড়া লোক ছিলেন। ওদের সংসারে ডিসিপ্লিনটাই ছিল আসল আদর্শ। তুমি হাসিফ? জি। বাবা নেই, মা এনজিওতে চাকরি করে, 4 ভাই বোন, সবার বড় তুমি। জি। টিউশনি করে জীবন চালাচ্ছ। জি। আর 10 জন বাবার মতো আমি বলবো না বিয়ের পর আমার মেয়েকে কি খাওয়াবে। তবে এই স্পর্শকাতর বিষয় নিয়ে মেয়ের বাবা হিসাবে আমার একটা কনসার্ন আছে। তোমার পরিবার নিয়ে আমার কোনো অভিযোগ নেই। যতদূর জেনেছি তোমরা সব ভাই বোনেরা খুব মেধাবী। তোমার মাকে আমি স্যালুট করি। একটা সংগ্রামী জীবন চালিয়ে যাচ্ছেন উনি। বাইদা ভাই, তোমার একটা সিবি বাপ্পির কাছে পাঠিয়ে দিও। সিবি? আই ওয়ান্ট টু সেটেল ইউ ফার্স্ট। দেখি তোমার জন্য একটা ভালো কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা, তারপর তোমাদের দুজনের বিয়ে নিয়ে ভাববো। অনেক চেষ্টা করে ওদের ফেরানো গেল না। শেষমেশ একটা ব্যবস্থা হলো, মানে চাকরির ব্যবস্থা। আর রফিককে বলা হলো ও যেন ওর মাকে বলে মোনার বাবার সাথে কথা বলতে। চা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার না বানাই। না না না, থাক থাক। আমি অনেক দিন এই চা বাগানে একটা স্পেশাল চা বানিয়ে আনি। হ্যাঁ, দেখবেন আমার এক্সপিরিয়েন্সটা কেমন। হ্যাঁ,
ওই লোকটা আমাদের গল্প জানলো কি করে? আরে, আমারও তো একই প্রশ্ন, কিভাবে জানলো? ওনাকে আগে তুমি চিনতে? মানে উনি কি তোমার পূর্ব পরিচিত? কি যে বলো না তুমি। উনি যেভাবে আমাদের গল্প বলে যাচ্ছেন তাতে তো মনে হয় যে উনি আমাদের পেছনে ছায়ের মতো থেকেছেন। আর আমার তো খুবই অবাক লাগছে। এরপর দেখবে যা যা বলবে একদম ঠিক তাতে হবে। আচ্ছা, একটা কাজ করে ওনার থেকে আমাদের ভবিষ্যৎটা জেনে নেই। কেন? আর এখনই যদি ভবিষ্যৎটা জানতে পারলে সুবিধা না, মানে কি? এই আসছে। ওই স্পেশাল চা তো একটু সময় লাগছে। হ্যাঁ, তারপর গল্পটা না, ওদের বিয়ে হয়ে গেল ধুমধাম করে। তারপর সমস্যা, অনেক সমস্যা। রফিক আর মোনা, মোনা রফিকের বাড়িতে গিয়ে থাকবে না। অনেক লোকের মাঝে নাকি ওর থাকার অভ্যাস নেই। রফিক এখন উভয় সংকটে, না পারে বউকে কিছু বলতে, না পারে মাকে কিছু বলতে। তারপরে ওই রফিকের শ্বশুর মানে মোনার বাবা একটা সমাধান করে দিলেন। যাক, তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করা গেল। বেতন ফেসিলিটি সবই ভালো। আমার মেয়ের আশাটাও পূর্ণ হলো, আর তোমাকেও তোমার পরিবারের কাছে কোনো কৈফিয়ত দিতে হলো না। ভালোই হলো, সাপটাও মারা গেল, লাঠিটাও ভাঙলো না। কি চুপ করে আছো কেন? না, এমনি। কোনো সমস্যা? এতে তো কোনো সমস্যা দেখছি না। ভালো চাকরি, ভালো প্রসপেক্ট, তোমার অসুবিধা কোথায়? অসুবিধা? আমি তো অসুবিধার কথা বলছি না, আমি বলছি যে যে চাকরিটা করছি সেটাই আমার ভালো লাগছে, ব্যাস। এই চাকরিটাও কিন্তু আমার বাবারই দেয়া। বারবার এক কথা বলো না তরুণা, অনেকবার বলেছো। ভাই, মানুষ মানুষকে হেল্প করে, মানুষ মানুষকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে। তোমার বাবার ক্ষমতা আছে, উনি চাকরি দিয়েছেন, ব্যাস মিটে গেল। তুমি রেগে যাচ্ছ কেন? এক কথা শুনতে আমার বারবার ভালো লাগে না, তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, বাদ দাও। এই বাদ দাও, মাথা ঠান্ডা করো। ঠিক আছে, করলাম। এখন বলো কি ঠিক করলে? এই বলো না, কি ঠিক করলে? কি, কিসের কি ঠিক করলাম? নতুন চাকরি। ভেবে দেখি। এত ভাবাভাবির কি আছে? চলো আমরা চলে যাই। বারবার তোমাকে বলেছি না, এক কথা শুনতে আমার ভালো লাগে না, বলেছি না আমি তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোমার মার সাথে কথা বলি। না, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? কেন বলতে হবে না কেন? বলেছি ভাবতে হবে না, তাই। কারণ মা জানবে যে সবই কিছু করাচ্ছ তুমি। নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা কি অপরাধ? না, তার জন্য একটু সময় নিতে হয়, একটু টাইম নিতে হয়, একটু ধৈর্যশীলতা। বুঝলাম না। তোমাকে এত বুঝতে হবে না, ঠিক আছে? আমার মাকে বলতে চেয়েছিলে না, আমার মা যা বলবে সেটা আমি শুনবো, ঠিক আছে? মার সাথে খোলাখুলি কথা বলল রফিক। রফিকের মা উদার, মানে কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতেন না। তিনি রফিককে বলল, যা বাবা, তোর ভবিষ্যৎ সামনে, এখনই সময় সবকিছু গুছিয়ে নে। এই সবই কি রফিকের জীবনের? গল্পের মতোই মনে হচ্ছে, তাই না? মজা পাচ্ছেন না? মানে উনি গল্প শুনতে চাইলেন, তাই ভাবলাম কি সত্য কথাই বলি। আমি তো আসলে বাগানের গল্প শুনতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, আমি তো এই চা বাগানের গল্পই আসছি। মানে রফিক একটা চাকরি পেল। ও আচ্ছা, আপনি আপনি বলেন। থাক না, আমরা অন্য কোনো গল্প শুনি। শুনি না, মানে শেষটা না শুনলে তো গল্পটা অসমাপ্ত রয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গল্পের শেষের দিকে তো যাচ্ছি। রফিক আর মোনা ওখানে সবাইকে সেটেল করে এখানে আসবে যখন ঠিক করলো, তখনই ঘটলো একটি মজার ঘটনা।
আরে রাসেল না? রাসেল, তুই কোত্থেকে? হ্যাঁ, যাক, তাহলে চিনতে পেরেছিস? আরে চিনবো না কেন, কি বলছিস এগুলো? তা এই বাসার ঠিকানা পেলে কোত্থেকে? শ্বশুর বাড়ি থেকে। শ্বশুরবাড়ি মানে? তোর শ্বশুর বাড়ি? হাউ কাম, কিভাবে? আরে রুনা, কিছু বলো না, তাহলে তো আমাকে দীর্ঘ সংলাপ দিতে হবে, বক্তৃতা শুরু করতে হবে। বলো বলো। রাসেল ভাই হচ্ছে আমার খালাতো ভাই, মানে আমার বড় খালার ছেলে। খালাতো ভাই? ও হচ্ছে আমার ক্লাসমেট ছিল। আচ্ছা দোস্ত, তুই হঠাৎ কানাডা চলে গেলি না? এই আস্তে আস্তে আস্তে, তুই কি? আমি সুমন্দিকে তুই করে বলা যাবে না। সরি স্যার। আচ্ছা ভাইজান, আপনি প্লিজ বসেন। ভাইজান Okay. প্লিজ ভাইজান বসেন। শালা সুমন্দি। বসেন। এই কি হলো? কেন, কি হবে? না, একদম টাস্কি মেরে গেলে। আফটার অল আমার সুমন্দি এসছে, মানে কিছু চা নাস্তার ব্যবস্থা করো। নচা। আচ্ছা, তোমার অফিস আছে না? আরে গুলি মারো তোমার অফিসের, চাকরি তো ছেড়ে দিচ্ছি। ইয়ে, আমার এই বোনটা না ভীষণ গোয়ার। গোয়াল? আদর দিয়ে দিয়ে না সবাই ওর মাথাটা একদম খেয়ে ফেলেছে। হ্যাঁ, এখন আমার মাথা খাচ্ছে। একসময় আমার মতো খেয়েছিল। কি? হ্যাঁ না, আচ্ছা কি জানি চাকরি ছাড়ার কথা বলি না কি? ও, ওই চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চাকরি পেয়েছি, অসহ্য লাগছে, ছেড়ে দেবো। কিসে? চা বাগান? চা চা বাগান? চা বাগান তো তুই পৃথিবীর একটা অন্য প্রান্তে চলে গেলি। বুঝতে পারলাম না দোস্ত। বুঝতে পারলি না? আমার ছোটখাটো ডাবল ক্রাউনে চাকরি করতে গিয়ে আটকে গেছেন। এখন তো আমার মনে হচ্ছে সারা জীবন ওনাকে ওখানে হবে। তোমরা দুপুরে কি খাবে? আলু ভর্তা, ডিম ভাজা, ডাল, সঙ্গে কাঁচামরিচ। এমনিতে রাসেল খুব ফুর্তিবাজ, মানে রেখে ঢেকে কথা বলতো না। একদিন রফিক বাড়ি ফিরে দেখে ড্রয়িং রুমে মোনা আর রাসেল কথা বলছে। রফিক ঘরে চলে গেল, চেঞ্জ করে ফিরে এসে সেও আড্ডায় যোগ দিল। ঠিক তখনই রাসেল এমন একটি কথা বলল, সে কথা শুনে রফিক প্রথমবারের মতো একটি ধাক্কা খেল। শোন আসিফ, তোকে একটা মজার ইনফরমেশন দেই। ইনফরমেশন? ইয়েস, ইনফরমেশন। ওর মা এবং আমার মা দুজন মিলে একটা সংলাপে বসেছিল, কিন্তু ওর মার হঠাৎ মৃত্যুতে সংলাপটা আলোর মুখ দেখেনি, অবরোধে পড়ে গিয়েছিল। না মানে কি বলছিলাম তো, মানে গুলিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। শোন, আমাদের দুজনের মায়েরা একসাথে মিলে প্রায় ঠিক করে ফেলেছিল আমাদের দুজনের বিয়েটা হয়ে যাক। তাই নাকি? ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা ধর, যদি রুনার সঙ্গে আমার বিয়েটা হয়ে যেত, তাহলে তোর কি হতো? মানে ভাগ্যে ছিল জন্য তো ওর সঙ্গে আমার বিয়েটা হয়েছে। মানুষ কিন্তু ভাগ্য বদলাতে পারে দোস্ত। আমি সেটা বিশ্বাস করি না। আমি মনে করি যে অলমাইটি গড একমাত্র ভাগ্য বদলাতে পারে। ও ইয়া ইয়া ইয়া। কথাগুলো রফিকের ভালো লাগলো না, কিন্তু এই নিয়ে রফিক, মোনা বা রাসেল কারোর সাথেই কোনো কথা বলল না। তবে রাসেলের ঘন ঘন ওদের বাড়িতে আসাটা রফিক সহ্য করতে পারছিল না। তাই একদিন হঠাৎ রফিক মোনাকে নিয়ে চা বাগানে চলে এলো। এখানে আসাটাকে কিন্তু আমি দারুণ এনজয় করছি। ভাগ্যিস বাবা তোমাকে চাকরিটা জোগাড় করে দিয়েছিলেন। শোনো, চাকরি ভালো না লাগলেও সেটাকে এনজয় করতে হবে। আমার কিন্তু খুব ভালো লাগছে। দেখো, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই। হয়তো দেখা গেল যে সারা জীবন আমাকে এখানে থাকতে হবে। আমার তাতে কোনো আপত্তি নেই। তাহলে তো কি? তাহলে কি? না থাক। থাকবে কেন বলো? শোনো না, তোমাকে আমি একটা কথা বলি, মাঝে মাঝে তুমি আমাকে খুব ইরিটেট করো।
এই, তুমি কি আমার উপর রেগে আছো? এরপর 3 মাস ভালোই কাটলো, কিন্তু হঠাৎ রফিক আবিষ্কার করে মোনা আর রাসেল আবার টেলিফোনে কথা বলা শুরু করেছে। ভদ্রভাবে কথা বলো। আমি কি অভদ্রভাবে কথা বলছি? নয়তো কি? রাসেল ভাইয়ের ব্যাপারে তুমি কি বললে? যা সত্য তাই বলেছি। তোমাদের মধ্যে প্রতিদিন এত টেলিফোনে কথা কিসের, সেটা আমাকে বলো। কেন, ভাই বোনে কথা হয় না? আচ্ছা, সেজন্য প্রতিদিন রোজ? রোজ না তো, মাঝে মাঝে। ওই একই হলো। না, একই হলো না। একই হলো না। তোমার মন হচ্ছে সন্দেহপ্রবণ। তুমি মানুষকে এত ছোট করে দেখো কেন? তুমি হ্যাঁ বলো, বলো আমি কি, বলো আমি কি, বলো। তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। আচ্ছা, তা তো বাদবেই। এখন তোমার রাসেল ভাই আছে না, হ্যালো ভাই কেমন আছো, অস্থির লাগে, ভালো লাগে। চুপ, চুপ করো তুমি। তুমি একটা অসভ্য। প্লিজ বাজে কথা বলবে না, প্লিজ না। তারপর একদিন রফিক জানলো রাসেল কানাডা চলে গেছে। এ নিয়ে রফিক কখনো মোনার সাথে আর কথা বলেনি। ওদের সংসারে আবার সুখ ফিরে আসতে লাগলো, ওরা স্বাভাবিক হতে লাগলো। তারপর আর কি, মানে এই যে আত্মহত্যা। রফিকের আত্মহত্যা সত্যি মর্মান্তিক। শেষটা বলবেন প্লিজ। এ পর্যন্তই শেষ, বাকিটা থাক না। বুঝলাম না। তারপর একদিন রফিক সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে এসে দেখে মোনা নেই। চাকর বাকরও কিছু বলতে পারল না। অবশ্য আগের দিন রাতে ওদের একটু ঝগড়া হয়েছিল, তাই রফিক ভাবল মোনা হয়তো রাগ করে ঢাকা চলে গেছে, রাগ কমে গেলে আবার সে ফিরে আসবে। রফিক অপেক্ষা করছিল। একদিন হঠাৎ ওর অপেক্ষার অবসান হলো একটি লং ডিস্টেন্স কল। মোনা কানাডা থেকে ফোন করে, রফিককে জানায় সে রাসেলের কাছে চলে গেছে, কারণ রফিকের সাথে তার ঘর করা সম্ভব নয়। কি বলছেন আপনি? আপনি? হ্যাঁ, আমি কি? আপনি কে? আমি আপাতত এই মরা বাগানটাকে পাহারা দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে আরো 2 দিন থাকতে পারেন। আমি রহমতকে বলে দিচ্ছি, ও সব ব্যবস্থা করে দেবে। সকাল হয়ে যাচ্ছে, আমি আসি। बना ले मौला तू सारे जहां के मालिक हो। সালাম স্যার। এত সকাল সকাল উঠলেন যে স্যার? উঠবো কেন, আমরা তো কালকে সারা রাত জেগেই ছিলাম। ও ভালো কথা, তুমি ম্যানেজার সাহেবকে পাঠিয়ে খুব ভালো করেছো। কালকে আমরা 3 জন চুটি আড্ডা মেরেছি। ম্যানেজার স্যার কি খুব ভয় পাইছিলেন? ভয় পাবো কেন?
না স্যার, ওই যে কইছিলাম না, এই জন্য এই বাংলাতে কেউ থাকতে চায় না। আর থাকলেও তারে বড়বাবু আইসা তার জীবনের গল্প বলে। কালকে তো আপনাদের বড়বাবুর কথাই কইছিলাম, এই বাংলাতে সিলিং ফ্যানের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করছিল। আত্মহত্যা? হ্যাঁ স্যার, অতৃপ্ত আত্মা তো এক এক সময় এক এক রূপ ধরে এই বাংলায় যারা থাকতে আসে তাদের কাছে নিজের জীবনের গল্প বলে। নাস্তা খাবে স্যার? বলেন তো, ব্যবস্থা করি। না 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 না, নাস্তা লাগবে না। আপনি একটা কাজ করুন, ওই যে গাড়িটা যে নষ্ট হয়ে গেছে ওর জন্য মিস্ত্রি জোগাড় করুন। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না স্যার, আমি সব ব্যবস্থা করতেছি। জি জি। मुझको सजा ले रख दे मौला আপনারা শহীদুল্লাহ সাহেবের লোক? হ্যাঁ, আমি অনেকক্ষণ থেকে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আপনাদের তো কাল আসার কথা ছিল। কালকে আমরা অন্য জায়গায় ছিলাম। ও, কোথায় ছিলেন? ওই রাস্তার মাঝখানে ওই গাড়িটা নষ্ট হয়ে গেল তো, ওই আমরা ওই টুইন পিক বাংলোয় ছিলাম। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন বসুন। ওটা তো একটি অভিশপ্ত বাংলো। অভিশপ্ত মানে? বসুন। আপনি? শুনুন, ওই বাংলো নিয়ে অনেক দিন থেকে অনেক রকম গল্প আছে। আসলে ওই বাংলোতে কেউ থাকে না। আপনি কে? আচ্ছা, আপনাদের দুজনকেই কেমন যেন লাগছে। কাল রাতে কি ওই বাংলোয় কিছু ঘটেছিল? না না, মানে আপনি আপনি কে? আমি আমি এখানকার ম্যানেজার। আচ্ছা, আপনাদের সমস্যাটা কি বলবেন প্লিজ? কাল রাত্রে ওই টুইন পিক বাংলোয় রফিক সাহেব এসেছিল, মানে তার জীবনী আত্মহত্যার অনেক। এটা তো এই অঞ্চলে সবাই জানে। কিন্তু আপনি তো সেই রফিক সাহেব। আমি সেই রফিক সাহেব? আপনি তো কাল রাতে এসেছিলেন, গল্প বলেছিলেন। না 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 না, আপনারা দুজনেই ভুল করছেন। আমি কেন রফিক সাহেব হতে যাব? রফিক সাহেব তো মারা গেছেন, সে অনেক বছর হয়েছে। তাহলে আপনি রফিক সাহেবের মতো দেখতে। কেন? হ্যালুসিনেশন, মানে এই বাগান সম্পর্কে অনেক ভূতের গল্প, অনেক ভয়ের গল্প শুনে শুনে আপনাদের মাঝেও একটি ভয় ছিল, তাই হয়তো আপনারা আমাকে রফিক সাহেব মনে করেছেন। কিন্তু ওই রফিক সাহেব, খোদার কসম, সত্যি আপনার মতো দেখতে। ঠিক আছে ঠিক আছে, শুনুন, আপনারা গোসল করে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কি দেখছেন? না মানে ওই কিছু না। আচ্ছা 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 আচ্ছা, তো এনজয় ইয়োরসেলফ। হ্যাঁ, আসি। প্রণাম, আমার ভালো লাগছে না, চলো চলো ঢাকা চলে যাই। শোনো,
খালু না আসা পর্যন্ত থাকা উচিত না? সেটা উচিত, কিন্তু আমার কিচ্ছু ভালো লাগছে না। কি হচ্ছে এসব? কি জানো, আমারও ভালো লাগছে না। আরে ভাই, আমারও তো ভালো লাগছে না। চলো ঘরে যাই, ঘরে যে বন্ধ করে দিই দরজা। তা ঠিক, এখানে ভয় ভয় লাগছে। চলো যাই। হাসিব, চলো আমরা ঢাকা চলে যাই। কিন্তু খালু? ওই তো খালুর সাথে দেখা করেই ঢাকা চলে যাব। আমার এখানে আর ভালো লাগছে না। কিন্তু আমি ওই যে লোকটা, কি জানি, আমার কেমন যেন ওলট পালট লাগছে। কিরে, কেমন চমকে গেলি তাই না? ভেবেছিলাম গতকালে আমি তোদেরকে একটা সারপ্রাইজ দেবো, সেই জন্য ঢাকা থেকে আমি তোদের পিছু নিয়েছিলাম, কিন্তু হঠাৎ তোরা কোথায় হারিয়ে গেলি? ওই পথে হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেল, তারপর একটা বাংলোতে আমাদের থাকতে হয়েছে। এই কি ব্যাপার, তোদেরকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? আরে এই কি হলো? আমরা এখনই চলে যাবো ঢাকায়। তুই খালুকে একটু বলিস। আরে খালু তো এক্ষুনি ফিরবেন। কিন্তু ওই ম্যানেজার সাহেব যে বললো যে খালু আসতে নাকি অনেক দেরি হবে। ম্যানেজার? কোন ম্যানেজার? আরে একটু আগে যে এই বাংলো থেকে বের হচ্ছিল, আমাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, উনি চলে গেলেন। উনি বললেন খালু আসতে নাকি দেরি হবে। আরে কি সব আবল তাবল কথা বলছিস? আরে এখানকার ম্যানেজার তো খালু। গতকাল তো আমি আর খালু তোদের জন্য সারাদিন অপেক্ষা করলাম। হ্যাঁ, রাসেল ভাই, তুমি খালু আসলে বলো আমরা ঢাকা ফিরে যাচ্ছি। এই চলো, এখনই চলো। কাল রাতে হিনাত সাহেব যে রফিক সাহেবের গল্পটা বললো, তার সাথে আমার আর ওনার সব তো মিলে যাচ্ছে। রাসেল এ পর্যন্ত এসে হাজির। তাহলে তাহলে হিনাত সাহেবের গল্পের সাথে আমার বাকি জীবনটাও কি মিলে যাবে? ও মাই গড! এই